জীবন মানেই একটা যুদ্ধ, আর জীবন মানেই সমস্যা। তো সেই সমস্যা থেকে বেরোনোর জন্য আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে অপেক্ষা করে থাকি যে জীবন যুদ্ধে যদি এমন কোনো কাণ্ডারিকে পাওয়া যায় যিনি আমার পথটাকে সুন্দর করে বাতলে দিতে পারবেন, যিনি আমাকে একটা প্রপার গাইডলাইন করে দিতে পারবেন এবং সঠিক একটা কাউন্সেলিং, তাহলে কেমন হয়। এই যুদ্ধক্ষেত্রে আমরা কিন্তু প্রচুর মানুষকে সামনে পাই, প্রচুর পেশাধারী মানুষ রয়েছেন যারা এই ফিল্ডেই কাজ করছেন, যারা আপনাকে গাইডলাইনও দিচ্ছেন, যারা আপনার কাউন্সেলিং করে দিচ্ছেন এবং আপনার জীবনে কি হতে চলেছে সেটাও কিন্তু তারা বলে দিতে পারছেন। তাহলে 10 জন মানুষের মধ্যে যদি আমরা বিচার করি, তাহলে কেন বারে বারে একটা নাম সামনে চলে আসে? কেনই বা সেই নামটা আপনারা আপনাদের মনের মণিকোঠায় গেঁথে রেখেছেন এতগুলো বছর ধরে? ভেবেছেন কখনো? বা ভাবছেন কি যে হঠাৎ আমি আজকে কার কথা বলতে বসলাম? হ্যাঁ দর্শক বন্ধু, আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন, যারা আজকে আমাদের সাথে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, তাদের সকলকে স্বাগত জানাবো। কারণ আজকে কথা বলবো সেই মানুষটাকে নিয়ে, সেই ব্যক্তিত্বকে নিয়ে যাকে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি টিভির পর্দায়, আর এখন তো বর্তমানে ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, সোশ্যাল মিডিয়ায় 6 লাখ। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন সেই মানুষটিকে সামনে থেকে দেখার সুযোগ হয়, সামনে থেকে তার কাউন্সেলিং নেওয়ার সুযোগ হয়, তার গাইডলাইন নেওয়ার সুযোগ হয়, তখন কিন্তু বলতেই হয় জীবনে সততার দাম আছে। কারণ এতগুলো বছর ধরে তিনি কিন্তু অত্যন্ত সততার সাথে নিজের কর্মদক্ষতা দিয়ে বিভিন্ন মানুষকে, বিভিন্ন সেক্টরের মানুষকে পথ দেখিয়ে এসেছেন। এমন একজন মানুষ আজকে আমাদের মাঝে রয়েছেন এবং আমি কথা বলছি সেই দিকপাল ব্যক্তিত্ব, সেই দিকপাল জ্যোতিষ ব্যক্তিত্ব। যদি নামের সারিতে আসে তাহলে সেই নামটা প্রথমেই উচ্চারণ হয় সঞ্জয় কাপুর। হ্যাঁ, একদম। যার সাথে অনুষ্ঠান করার ইচ্ছেটা সকলেরই থাকে, কিন্তু ইচ্ছেটা, সেই স্বপ্নটা তখনই পূরণ হতে পারে যখন আপনার সময় আসবে। আজকে একটি বিশেষ দিন, 4 জানুয়ারি, এবং আজকের এই বিশেষ দিন মানেই আমরা সেলিব্রেট করি সেই মানুষটির জন্মদিন, সঞ্জয় কাপুরের জন্মদিনের আড্ডা। এবং আজকে জানিয়ে রাখি খুব আনন্দের একটি দিন, এবং সেই আনন্দের দিনটা কিন্তু আমি সকলের সাথে শেয়ার করব। শুধুমাত্র আমি একা নই, আজকে আরও একটি পরিচিত মুখ আপনাদের সামনে রয়েছে টিভির পর্দায়, যাকে সবসময় আপনারা দেখতে পান। আজকে রয়েছে আমার সাথে শর্মিষ্ঠা। আমি শর্মিষ্ঠাকেও স্বাগত জানাবো এই অনুষ্ঠানে। আজকে একটা জমজমাট অনুষ্ঠান, গানে গল্পে আড্ডায় একদম সুন্দর একটা অনুষ্ঠান আপনাদের উপহার দিতে চলেছি। তার আগে শর্মিষ্ঠাকে স্বাগত জানিয়ে নেব। শর্মিষ্ঠা, ধন্যবাদ তোমাকে। সত্যি পর্ণাদি, আজকের এই বিশেষ দিনে কিন্তু আজকে আমরা সেই ব্যক্তিত্বকে সঙ্গে নিয়েই আমরা পথ চলবো। তার কারণ আজকের এই বিশেষ দিন বিশেষভাবে আমরা সেলিব্রেট করব। একদম কেক, মোমবাতি, তার সঙ্গে মানুষের ভালোবাসা নিয়ে। সবচেয়ে বড় কথা যে এই ভালোবাসার পথ ধরে সে এত বছর, 25টি বছর ধরে কিন্তু একটু একটু করে এগোতে এগোতে একেবারে টপমোস্ট জায়গায় পৌঁছে গিয়েছেন, আর মানুষের ভালোবাসার জায়গাটাকে তৈরি করে নিয়েছেন তার মনে, এবং প্রত্যেকটা মানুষ কিন্তু তা সেইভাবেই তাদের মনের মণিকোঠায় রেখে দিয়েছেন সঞ্জয় কাপুর। সত্যি ভেরি হ্যান্ডসাম, ভেরি মানে কি বলবো, লুকস ভেরি হ্যান্ডসাম, তার সঙ্গে এভারগ্রিন এবং তার সঙ্গে ড্রেস একদম আর বলা বলি নেই। সব কিছু মিলেমিশে তিনি কিন্তু এক এবং অনবদ্য। আজকে সেই ব্যক্তিত্বর আজকে আমরা জন্মদিন পালন করব। হ্যাপি বার্থডে। আমরা অবশ্যই আমরা আগে জন্মদিনের পালাটা সেরে নিই, তাই না? জন্মদিনের পালা নিশ্চয়ই সারবো, কিন্তু তার আগে শর্মিষ্ঠা, আজকের এই যে হঠাৎ করে এই যে অনুষ্ঠান এবং দীর্ঘদিন ধরে একটা মানুষকে একই জায়গায় একই রকম ভাবে দেখতে দেখতে আমরা অভ্যস্ত, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তনটা কিন্তু আমরা দেখি না। হ্যাঁ, পরিবর্তনটা কোথায় আসে? তার ড্রেস, তার সাজগোজ, এটা আমরা লক্ষ্য করি, আমাদের ভালো লাগে, কিন্তু সেই একইভাবে দীর্ঘ এতগুলো বছর ধরে নিজের জায়গাটাকে ধরে রাখা, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। একদম ঠিক। তোমার কি মনে হয়? দেখো, আমরা তো এতদিন ধরে এই প্রফেশনে রয়েছি, প্রচুর মানুষের সাথে আমরা অনুষ্ঠান করি দিনভর। হ্যাঁ, প্রচুর মানুষ বলতে দ্বিধা নেই আজকের দিনে দাঁড়িয়ে যে এই 2026-এ এসে দাঁড়িয়ে প্রচুর মানুষের সাথে প্রোগ্রাম করেছি, তারা হয়তো প্রফেশনে এখন তারাও সেই দিকপাল ব্যক্তিত্ব,
কিছু মানুষ আবার হারিয়েও গেছেন কিন্তু, একদম, হ্যাঁ, একদমই। তাদের নাম বলতে গেলে আমাদের হাতটাতে হবে, কিন্তু যে নামটা আমি বললাম সঞ্জয় কাপুর, মানে এই নামটা বললেই যেন কেমন একটা চনমনে ব্যাপার আসে। মানে স্বর্ণাক্ষরে যেন লিখে রেখেছে মানুষের মনের মণিকোঠায় একদম। সঞ্জয় কাপুর। সত্যি সঞ্জয় দা আমাদের সকলের খুব প্রিয় দাদা, আর সকলের খুব প্রিয় ভালোবাসার মানুষ, যিনি কিন্তু এইভাবেই তার পথ চলতে চলতে মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। আর সেইভাবেই কিন্তু আজকের এই বিশেষ দিনে তাকে আমরা তো অবশ্যই জন্মদিনের শুভেচ্ছা জানাবোই। আর মানুষরা তো সেইভাবেই বসে রয়েছে 4ঠা জানুয়ারি কবে আসবে। 4ঠা জানুয়ারি মানেই কিন্তু একজন সেই ব্যক্তিত্বের জন্মদিনকে আমরা সেলিব্রেট করব। একটা কথা শর্মিষ্ঠা বলতেই হয়, এই যে একটা মানুষের নামটাকে মনে গেঁথে রাখা, এটা কিন্তু তখনই সম্ভব হয় যখন তিনি সেই সফলতাটা দিতে পারেন। দীর্ঘ এতগুলো বছর ধরে প্রচুর মানুষকে গাইড করছেন, কাউন্সেলিং করছেন, তাদের পথ দেখাচ্ছেন, তাদের বলে দিচ্ছেন ভবিষ্যৎটা কি হবে, বর্তমানটা কেমন হতে চলেছে। এই যে সাকসেস, এটার পেছনে কিন্তু তার জ্যোতিষ প্রেডিকশন, তার অ্যাস্ট্রোলজি, তার সাবজেক্ট, এবং সবচেয়ে বড় কথা ঈশ্বরের প্রতি ভালোবাসা। একদম। তোমার কি মনে হয়? একদম, অবশ্যই ঈশ্বর ছাড়া আমাদের কিন্তু পথ চলতে যিনি আমাদের সর্বক্ষণ আমাদের পাশে থাকেন। আর আমার মনে হয় কিছু মানুষকে ঈশ্বর হিসাবে, প্রতিনিধি হিসাবে ঈশ্বরই পাঠিয়ে দেন। আমার মনে হয় ওয়ান অ্যান্ড অনলি সঞ্জয় কাপুর। সঞ্জয় দা আমার মনে সেই জায়গাটাকে তৈরি করতে পেরেছেন বলেই মানুষ কিন্তু তাকে আজও একটু একটু করে, এই যে 26-এ আমরা পা দিয়েছি সবে, আমার মনে হয় এই 26 কেন, মানে আরো মনে হয় 25 বছর আমরা সঞ্জয় দাকে সঙ্গে নিয়েই চলবো। এটাই আমাদের শুধু চলবো না, ঠিক এরকমই একটা ইমেজ সঞ্জয় দা মানে এরকম একটা ব্যাপার, একটা কি বলবো স্টাইল আইকন। মানে সঞ্জয় দাকে দেখেই সকলে দেখছেন যে কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে হয় একটা টিভির পর্দায় বলো, সোশ্যাল মিডিয়ায় বলো, এবং তার চেয়েও বড় কথা মানুষকে, মানুষের মনটাকে যে জেতার যে ক্যাপাসিটি, যে ইচ্ছেটা, যে প্রবণতাটা, সেটা কিন্তু তখনই সম্ভব যখন সেই মানুষটা তার সেই কাজটাও দিতে পারছে। মানে আমি বলতে চাইছি, আমি গিয়েছি তার কাছে, আমি যদি তার কাছে কাজ না পাই, আমি কি মনে রাখবো তাকে? হয়তো 1 বছর 2 বছর মনে রাখবো, কিন্তু দীর্ঘ এতগুলো বছর ধরে সম্ভব না। তাই আজকের এই আড্ডাটা শুধু আমার আর শর্মিষ্ঠার মধ্যে থাকবে না। এই আড্ডা মানেই আজকে সঞ্জয় তার জন্মদিনের এই স্পেশাল আড্ডায় থাকবেন আপনারা, এবং তার সাথে আর কে থাকবে শর্মিষ্ঠা? আর তো বলার কিছুই নেই, তবু বলতে তো হবে। অবশ্যই আমাদের সঙ্গে যিনি আসল, যিনি আমাদের মানে এই অনুষ্ঠানের মূল, যিনি, এবং যাকে দেখার জন্য আপামর মানুষ বসে রয়েছেন কলকাতা, ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে প্রচুর মানুষ ফেসবুক, ইনস্টাগ্রামে যারা ওয়েট করে আছেন এই অনুষ্ঠানের জন্য। তিনি আর কেউ নন, আমাদের খুব কাছে সঞ্জয় দা। জয় মাতা দি দর্শক বন্ধু, ধন্যবাদ, ও ধন্যবাদ। আমরা একদম হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জন্মদিনের একদম শুভ অভিনন্দন, Thank you, শুভেচ্ছা, একদম। আজকের এই আড্ডা একদম আপনাদের মনের মতো করে, এবং যে আড্ডাটা এতক্ষণ হয়তো চলছিল টক ঝাল মিষ্টি, এবার কিন্তু এটা পুরো ফ্লেভারটা আপনারা পেতে চলেছেন, কারণ আমাদের মাঝখানে রয়েছেন সঞ্জয় দা। সঞ্জয় দা, একটা জিনিস কিন্তু বলে দিচ্ছি, আমার কোনো ঠাট্টা যাতে না হয় আর জোর করে আমার প্রশংসা যাতে না করা হয়, সেটা আমি চাই না। আমরা এমন মানুষকে নিয়ে আজকে অনুষ্ঠান করছি যেখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে বলতে পারি। দেখছেন আমাদের কাছে কিন্তু সেরকম কোনো স্ক্রিপ্ট নেই, যে স্ক্রিপ্টেড অনুষ্ঠান নয়, যা মনে আসবে। আজকে প্রথমেই কথা বলে নিলাম যে শর্মিষ্ঠা, যা মনে হবে। আমরাও তো এত বছর ধরে অনুষ্ঠান করছি, আর আজকে এমন একটা মানুষকে নিয়ে অনুষ্ঠান করার সুযোগ হয়েছে, সেই সুযোগটা আমরা হাতছাড়া করি কি করে? আচ্ছা, আজকে তো আপামর মানুষজন বসে রয়েছেন, আপনার জন্মদিনে কি আড্ডা হবে? আজকে কিন্তু কোনো প্রেডিকশন নয় সঞ্জয় দা, আজকে আপনাদের দিন, তোমার দিন, তোমার দিন, তোমরা যা বলবে আমি তার উত্তর দেবো, অনেস্টলি দেবো, আর সচ কে সিवा कुछ नहीं कहूंगा। আজকে প্রশ্নপত্র আমাদের, এবং একদম পরীক্ষার মুখে ঠেলবো না, একদম হাসি মজা ঠাট্টাই হবে। তবে আপনারা যারা ভাবছেন যে প্রেডিকশনও কি হবে, না, আজকে কিন্তু প্রেডিকশন হবে না, আজকে শুধু হবে কথা। জানবো সেই মানুষটার জীবন রহস্য। 25 বছর ধরে
25 বছর ধরে একই জায়গায় একই ভাবে রয়েছেন, কি রহস্য! মানে ছোটবেলা থেকে টিভির পর্দা খুললেই না দেখতাম সঞ্জয় কাপুরের প্রোগ্রাম, আরে বাবা কি দারুণ, কি সুন্দর। তখন অনেক ফেংশুই আইটেম নিয়ে অনেক প্রোগ্রাম হতো, অনেক কিছু হতো। ভাবিনি সেই দিনটা আজকে ফিরে পাবো এখানে অনুষ্ঠান করার। এটা বোধহয় আমার ইষ্টদেবীর আশীর্বাদ। সত্যি। তো রহস্য জানতে চাইলো দিদি। আমি একটা জিনিস জানি যে দওয়া সে বড়কর দুয়া, আশীর্বাদ থেকে বড় আর কিছু নেই জীবনে, এটা বলতে পারেন। আমি জোর গলায় বলতে পারি, অন্তত আমি বলতে পারি যে এটা দুটো মহিলার কিন্তু বিশেষ, আপনাদের তো ভালোবাসা রয়েছে, কিন্তু তার পাশাপাশি রয়েছে দুটি মহিলার আশীর্বাদ। একটি হলো জগৎজননী মা, মাতাজি, যাকে আমি মানি, ছোটবেলা থেকে মানি, আর আরেকজন হলো আমার গর্ভধারিণী মা, যিনি আজকে নেই। বাস ওদের আশীর্বাদে আজকে আমি হয়তো আপনাদের কাছে পৌঁছতে পেরেছি, আর এই জায়গা আজকে আমি পেয়েছি। এটাই আমার রহস্য, আর কোনো রহস্য নয়। একদম আমরা যেটা ভাবতাম যে এর পেছনে কি রহস্যটা রয়েছে সেটা কিন্তু একদম আজকে প্রকাশিত হলো। এরকম প্রচুর প্রচুর প্রশ্ন কিন্তু আজকে থাকবে সঞ্জয় দা, কারণ আজকে আমাদের পালা। একদম মানে আমাদের মানে বলবো না ঝুলি নিয়ে বসেছি আমরা, সেই ঝুলি থেকে এক একটি করে আমরা বিড়াল বের করবো আজকে। কি আছে, কি রহস্য! এই যে এরকম ভাবে সঞ্জয় দা আপনার অসাধারণ আপনার ড্রেস, এই যে ড্রেসের মধ্যে একটা ফ্যাসিনেশন যেটাকে বলে, ড্রেসের একটা আলাদা একটা ড্রেসের স্টাইল যেটাকে বলে, তার সঙ্গে আপনার চোখে যে সব সময় একটা বেশ মানে বেশ একটা গগজধারী বা সানগ্লাস, যেটাকে আমরা সানগ্লাস মোটেই নয়, এটা পাওয়ারের গ্লাস। কিন্তু যেহেতু লাইট থাকে তো, আর 25 বছর ধরে আমি টিভি লাইটের সামনে বসি, সেটা যাতে চোখের ওপর একটু স্ট্রেন না পড়ে, তার জন্য এটা একটা চশমা, সানগ্লাস মোটেই নয়। এটা আমি আগেও আপনাদেরকে বলেছি। আর বাকি কথা হলো যে উনি যে ড্রেসের কথা বললেন, ভাই আমি একটা জিনিস মনে করি, পেলে দর্শনধারী ফির গুণ বিচারি। আপনারা একমত হবেন কি না? তো পেলে দর্শনধারী ফির গুণ বিচারি। আর আমি যখনই আসি এখানে, মঙ্গলবারে আমি লাইভ অনুষ্ঠান করি এই টিভিতে, এই চ্যানেলে, এই তো সেখানে আমি সবসময় আমি মনে করি, যখনই অনুষ্ঠান একটা করি আমি সবসময় মনে করি যে আমি একটা নতুন ভাবে দর্শকের কাছে কিন্তু আমি আসবো, একটা নতুন ভাবে, নতুনত্ব, সেটা আমি সবসময় মনে করি। আমাকে যদি মানুষ নতুন ভাবে সবসময় পায়, তখন সে আমাকে দেখতে চাইবে। আমি যদি একই রোল বারবার করে রিপ্লে করি, সেটা কিন্তু তারা হয়তো একটু একঘেয়ে হয়ে যাবে। একদম একদম একদম, মানে নতুন করে পাওয়া কিছু। একটা কথা বলি এখানে, যখনই হয়তো অন্য প্রোগ্রাম করতে এসেছি, চ্যানেলে দেখছি সঞ্জয় দার প্রোগ্রাম চলছে, আমি না কিছুক্ষণ দাঁড়িয়ে যাই। কেন বলতো তো? কি ড্রেসটা পরেছেন, কি অদ্ভুত ড্রেস! এই যে দুটি মেয়ে তো শুধু ড্রেসের উপরে তারা ধ্যান দিচ্ছে। আমি তো ভীষণ ড্রেসের জিজ্ঞাসা ভীষণ মনে হচ্ছে, এটাও কি একটা গ্রহের খেলা হতে পারে? এটা অ্যাস্ট্রোলজি এর সঙ্গে কি একটা দারুণ একটা মানে কম্বিনেশন বা একটার সঙ্গে সংযোগ আছে কোনোভাবে, অ্যাটাচমেন্ট? আমরা জানবো সঞ্জয় দার কাছে। মানে ড্রেসের অ্যাস্ট্রোলজির সঙ্গে সেরকম কিছু বলবো না, কিন্তু হ্যাঁ, যেহেতু আমার, আপনারা দেখেছেন দর্শক বন্ধু, এখন বেশ কিছু বছর ধরে আমার নিজের শনি মহাদশা চলছে, তো আমি কালোর ওপর একটু জোরটা একটু বেশি দিই। তো কালো রঙের পোশাক আপনি আমাকে বেশিরভাগ এদানিক আপনারা দেখবেন। তো সেই জায়গায় আমি কিন্তু মনে রাখি যে কোন দশা আমার চলছে এবং কোন দশার সঙ্গে আমার কোন পোশাকের রং ম্যাচ করবে, সেটা আমি সবসময় লক্ষ্য করে চলি। অবশ্যই মা, হোয়াট ইজ অ্যাস্ট্রোলজি? জ্যোতিষ শাস্ত্রটাই তো কালার থেরাপির উপরে বেস আছে। জ্যোতিষ শাস্ত্রটাই তো কালার থেরাপি। আমরা যে বিভিন্ন রঙের পাথর পড়ি, সেটা কেন পড়ি আমরা? রং। একদম, তার মানে এটা আমাদের একটা রহস্য, মানে উদ্ঘাটন হলো। আমরা অনেকেই সেটা বুঝি না, জানি না। আমরা ড্রেসটাকে বেশি দেখি, দেখিনি কি পরেছেন ড্রেসটা, আগে ড্রেসটা কি পরেছেন, সানগ্লাসটা ডিজাইনটা চেঞ্জ হলো কিনা, এগুলো একটু নজর কিন্তু করি, এবং যেটা করি সেটা কিন্তু প্রকাশ্যেই বলে দিলাম, এখানে লুকোচাপার কিছু ব্যাপার নেই। এবার আসবো আরো একটি রহস্যের কথা। রহস্য আজকে শুধুই রহস্য। সেটা হচ্ছে এই যে দীর্ঘদিন ধরে প্রচুর মানুষের চার্ট আপনি দেখছেন,
100 বার। সঠিক গণনাতে কিভাবে পৌঁছচ্ছেন আপনি, এবং সেটাও কি সুন্দর আমি দেখেছি। আপনি হাসতে হাসতে বলে দিচ্ছেন, মজার ছলে বলে দিচ্ছেন, মানে কোনো গুরুগম্ভীর ব্যাপার নেই যে একটা সামনের মানুষটা ভয় পাবে, বাবা আমার জীবন কথা বলবে, না জানি কি বলবে। কিন্তু আপনাকে দেখে মনে হয় ভীষণ কুল, একদম সুন্দরভাবে সমস্যা আসবে সমাধান সঞ্জয় কাপুর আছে তো। আমি একটা কথা বলবো বর্ণাদি, এটাও আপনি বলতে পারেন, মানে বিশ্বাস করুন আমি বই প্রচুর পড়েছি জীবনে জ্যোতিষের উপরে, কিন্তু আমার গণনা কিন্তু আমার অন্তর থেকে বেরোয়। আচ্ছা, এটা বলে না একটা কাহাবাত আছে যেটা আমরা কোনোদিন হয়তো অনেক কম লোকেরা বিশ্বাস করে, গড গিফটেড, এই কথাটা আপনারা শুনেছেন, একদমই। ঐশ্বরিক দেন। ঠিক, একদম। হয়তো এই যে নিখুঁত ভাগ্য গণনা, এটা সত্যি আমার কাছে ঐশ্বরিক দেন, মানে মাতাজিরই এটা দেন আছে। আর এই দেনটা যতদিন থাকবে ততদিন সঞ্জয় দা নিখুঁত গণনা করবে। যখন এই দেনটা থাকবে না তখন হয়তো পারবো না। একদমই। এবং সেটা এই দীর্ঘ এতগুলো বছর ধরে একই জায়গায় দাঁড়িয়েছেন আপনি, একই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। সবই দিদি বললাম তো, সব বন্ধুদের, ভাইদের, দাদাদের, দিদিদের, বৌদিদের, এদের সবার ভালোবাসা, এদের স্নেহ, মাতাজির আশীর্বাদ, সত্যি মানুষ আমাকে এই পেশায় আমাকে কোন জায়গায় তুলেছে এটা আমি বলে বোঝাতে পারবো না। সত্যি মাথায় তুলে রেখেছেন আপনারা আমাকে, একদম। তার জন্য কোটি কোটি প্রণাম আপনাদেরকে। এবং সেটার রেজাল্ট বোধহয় আমরা কোথায় দেখি? টিভির পর্দায় খুললে সঞ্জয় দা, ফেসবুকে সঞ্জয় দা, ইনস্টাগ্রামে সঞ্জয় দা, সর্বত্রই কিন্তু ইউটিউবে সঞ্জয় দা, মানে সারাদিন ভর বোধহয় ফেসবুক খুললেই একবার না একবার করে তো আপনার এটা আসবেই, সেটা রিলস হোক, সেটা যেটাই হোক। তো এই যে এখানেও তো কোনো একটা রহস্য লুকিয়ে রয়েছে। কেন রহস্য কথাটা বললাম? নয় নয় করে পরিসংখ্যান বলছে আমাদের কলকাতার বুকে প্রায় সংখ্যাটা বোধহয় এখন আর বলা যাবে না, কারণ করোনার সময় থেকে অ্যাস্ট্রোলজারের সংখ্যা আরো বেড়ে গেছে সঞ্জয় দা, তাই তো? এখন ঘরে ঘরে অ্যাস্ট্রোলজার হয়তো, আমি জানি না। আর পশ্চিমবাংলায় বলতে পারি প্রত্যেক ঘরের মধ্যে মানে সবাই কিছু না কিছু জানে, সবাই জানে। হ্যাঁ, মানে রাহু খারাপ হলে কি করতে হবে, মঙ্গল খারাপ হলে কি করতে হবে, সবাই জানে। কিন্তু এত অ্যাস্ট্রোলজারের শাড়ির মধ্যে একটা নামই কি করে চলে আসে সোশ্যাল মিডিয়াতে, কি করে চলে আসে টিভির পর্দায়? সঞ্জয় কাপুর, সঞ্জয় কাপুর, সঞ্জয় কাপুর। 25 বছর, সেটা ভাবো, 25টা Long বছর। journey। আমি তো সবসময় বলি এটা মানুষেরই ভালোবাসা আমার প্রতি, মানুষের বিশ্বাস আমার প্রতি, মানুষের আস্থা আমার প্রতি, আর আমার বিশ্বাস ও আস্থা মাতাজির প্রতি। এটাই হলো গর্ব, আর কি। আমি সেই বিশ্বাস হয়তো তৈরি করতে পেরেছি, নইলে জোরজবস্তি করে তো আমি আর এখানে 25 বছর ধরে বসে নেই। জোরজবস্তি করে কতদিন বসবো? এটা সম্ভবই না। হ্যাঁ, তো সেটা সেই জায়গাটা তৈরি করতে পেরেছি, ঈশ্বর আমাকে সেই জায়গাটা দিয়েছে। আর মানুষের ভালোবাসা, আমি তো বললাম, সব সময় বলি, আমি আপনাদের কাছে এতটাই ঋণী যে এই জন্মে হয়তো সেই ভালোবাসার ঋণ আমি শোধ করতে পারবো না, সত্যি পারবো না আমি। সঞ্জয় দেখে আরেকটা জিজ্ঞাসা আমার খুব মনে হচ্ছে, এই যে ইন্সপিরেশন, একদিকে যে মাতাজি সে তো আছে, তার সঙ্গে ইন্সপিরেশন, এই যে জ্যোতিষ জগৎ অর্থাৎ অ্যাস্ট্রোলজির একটা কি হয় জার্নি, সেটা নিশ্চয়ই কেউ না কেউ তো তার পিছনে আছে। সেটাকে আমরা আজকে রহস্যটাকে নিশ্চয় আমি বলবো, নিশ্চয় সংক্ষেপেই বলবো। ছোটবেলা থেকে আমি খুব একটা আধ্যাত্মিক পরিবারের ছেলে, প্রচন্ড, মানে আমাদেরকে জোর করে ডেলি আরতিতে দাঁড়াতে হতো, ভাবতে পারেন? মানে বাড়িতে আরতি হবে, সবাই দাঁড়াতে, সব ভাই বোনরা দাঁড়াতে হবেই, নইলে মানে সেই জায়গায় কোনো ছাড় নেই। এক, আর দ্বিতীয় কথা, ছোটবেলা থেকে আমার কিন্তু এই জ্যোতিষ শাস্ত্রের প্রতি আমার একটা আকর্ষণ ছিল প্রচন্ড। আর কিন্তু মা আমাকে সবসময় বলতো, এ কি তুই সবসময় জ্যোতিষ করিস? অবশ্যই মা হয়তো বলবে সেটা, কিন্তু আমি একটা ছোট্ট কথা বলবো। আমি তখন স্কুলে পড়তাম, সিমলায় পড়তাম, ট্রেনে করে আমি যেতাম কালকা স্টেশনে, আর রাস্তায় পড়তো আলাহাবাদ স্টেশন। তো আলাহাবাদ স্টেশন আসার আগে 2-4 জন ট্রেনে আমাকে বলছে, সঞ্জয় দা এখানে একটা অন্ধ জ্যোতিষী বসে রাস্তার উপরে, সে ফকির না কে ভগবান জানে, সে খুব নিখুঁত বলে। আচ্ছা কত টাকা নেয়? বলে 2 টাকা আপনি দিন, 1 টাকা 2 টাকা দেন। উনি তো অন্ধ, অনেক বছর আগে, আমি খুব ছোট ছিলাম, আমার হয়তো 13 বছর বয়স।
তো 1.5 ঘন্টা সে কালকা মেল স্টেশন, আলাহাবাদ স্টেশনে দাঁড়ায়, কালকা মেল ট্রেন। তো যেমন আলাহাবাদ স্টেশন এলো, আমরা সব ছুটে গেলাম প্ল্যাটফর্মের বাইরে, ওই জ্যোতিষের কাছে অন্ধ জ্যোতিষ ফুটে বসেছিল। আর আমার তখন একটাই প্রশ্ন হতো যে আমি আমেরিকা কবে যাব, মানে আমার ছোটবেলা থেকে আমেরিকা যাওয়ার একটা শখ। তো বিশ্বাস করবেন আপনি শর্মিষ্ঠা, উনি অন্ধ, উনি আমার হাত ছোলেন আর কি একটা কিছু করলেন উনি, আর উনি আমাকে বললেন যাও তুমি যখন 18 বছর বয়স হবে তুমি আমেরিকা চলে যাবে। আচ্ছা 18 বছর বয়সে আমি আমেরিকা যাব কি করে? আমার বাবা সরকারি সাধারণ চাকরি করে, ভাই আমরা ভাই বোন, মানে ভাবতেও পারি না ভাই যাবো কি করে, বা কার কাছে যাব, বা কি করতে যাব। কিন্তু বিশ্বাস করুন, আমি সত্যি 18 বছর বয়সে আমি কিন্তু আমেরিকায় কিন্তু আমি পৌঁছে গেলাম। তো তারপর সেই 18 বছর বয়স থেকে বিশ্বাস আমার ছোটবেলা থেকে ছিল, কিন্তু তখন কিন্তু প্রমাণিত যে হ্যাঁ একজন আমাকে বলেছিল, সে নিশ্চয়ই কোনো একটা বেসিস আমাকে বলেছে, নিশ্চয়ই কোনো ভিত্তিতে বলেছে আমাকে, যার জন্য আমার এই শাস্ত্রের প্রতি একটা বিশ্বাস। আর তারপর তো আর বলবেন না, মানে আমি যা শুনলাম, তার লোকেদের যা বললাম, পরবর্তীকালে যেটা ঘটে যায়, এখনো রাস্তায় হাঁটলে সঞ্জয় দা কি বলুন দাদা, বলো আপনার কাছে 10 বছর আগে গিয়েছিলাম, আপনি যেটা বলেছিলেন সব কিন্তু ফলে জানি না দাদা, আমার মনে নেই আপনার চেহারা, কিন্তু লোকেরাই আমাকে বলে, এসে আমাকে বলে দাদা আপনার কথা একদম এক ঘর মিলে গেছে সব। আচ্ছা আমার দিদি মনে নেই, আমার মনে রাখা তো সম্ভব নয়, প্রতিদিন প্রচুর এইটা আবার কি করে? নিশ্চয়ই কিছু একটা বেসিস আছে। একদম আজকে আমি মাতাজি করি, ইয়েস, কিন্তু আমার কাছে তার যুক্তি আছে, ওনার প্রতি বিশ্বাস। কেন আমি নিজে মাতাজির আশীর্বাদটাকে আমি অনুভব করেছি, আমি, আর কেউ করুক না করুক আমি জানি না, কিন্তু আমি করেছি। আমি খুব যুক্তিবাদী মানুষ, কিন্তু দেখে আপনি আমাকে বলবেন যে আমি অন্ধবিশ্বাসী মানুষ নয়, কিন্তু আমি কিন্তু প্রচন্ড যুক্তিবাদী মানুষ, এবং আমি যুক্তি দিয়ে জীবনে এই পেশায় যদি আমি এসছি, তাহলে আমি যুক্তি দিয়ে এসছি। আজকে যদি আমি এই পেশায় কাজ করেছি, করে গেছি, করছি, আশা করি করব, আমি যুক্তি দিয়ে করব। আমি কোনো অন্ধবিশ্বাসী কোনো কথা বা তেমন কোনো অপ্রসঙ্গ কথা আমি কারোর সঙ্গে বলবো না। একদমই তাই। এবং আজকের দিনের এই যে 25 বছরের একদম এই যে লং জার্নিটা, এটা সম্ভব কিন্তু এখান থেকেই সম্ভব। সত্যি তাই। আজকের এই জন্মদিনের আড্ডাটা একদম অন্য রকম, কারণ কত অন্যরকম তথ্য বেরিয়ে আসছে। কারণ আমরা এমনি কি হয়, অনুষ্ঠান চলে, ফোন আসে, আপনি প্রেডিকশন করছেন, কিন্তু আপনার জীবনের যে এত কাহিনী রয়েছে সেটা তো আজকে আমরা উদ্ঘাটন করছি, আমি আর শর্মিষ্ঠা। আর একটা কথা বলবো, এই যে রাস্তায় যেটা আপনি বললেন যে রাস্তায় দেখা হলে অনেকে বলেন যে আপনার কাছে 10 বছর আগে এসেছি। জয় মাতাদি তো সবাই বলে, জয় সঞ্জয় দা, জয় মাতাদি, ভালো আছেন, একটু দেখবেন। আর কি দেখবো, আমি কে ভাই, আমি আপনাকে দেখবো, কিন্তু মানুষ মনে করো আমি যাতে তাদেরকে দেখতে পারি। এখানে না একটা প্রশ্ন আমার ভীষণ মনে উকিঝুঁকি দিচ্ছে, একটু করেই ফেলি আজকের দিনে। একদম। ধরুন আপনি কোনো একটা গ্যাদারিং এ গেছেন, কোনো অনুষ্ঠানে গেছেন। একটা গ্যাদারিং আমার নিজের মনে আছে, আমরা একটা চ্যানেলের নামটা বলছি না, তার ছেলের বিয়েতে আমরা গিয়েছিলাম। তো সঞ্জয়দার মনে আছে কিনা জানি না, মানে আমিও রয়েছি, আমরা যেটা হয় আমরা ফটো তুলছি, হঠাৎ দেখলাম মানে ভিড়টা ফাঁকা হয়ে গেল, কি না এই সঞ্জয় কাপুর ঢুকছে, মানে এই যে একটা মানে আওয়াজ, যেটা হয় না যে রাস্তাঘাটে যদি একটা কোনো একটা ফিল্ম স্টারকে যদি সালমান খানকে দেখে ফেললাম, বা আমি প্রসেনজিৎকে দেখে ফেললাম, যে একটা ব্যাপার, এই সঞ্জয় কাপুর মিনিটের মধ্যে ভিড়টা ফাঁকা হয়ে চলে গেল, যেখান থেকে সঞ্জয়দা ঢুকছেন সেখানটা। আর আমিও কেমন হাঁ করে তাকিয়ে রইলাম, বাবা কি দারুণ লাগছে, মানে বলতে কোনো দ্বিধা নেই, সেই নিয়ে চললো। আমার এখানে একটা প্রশ্ন রয়েছে সঞ্জয়দা, যে আপনি এই নিজের পার্সোনাল লাইফটাকে কাটাতে পারেন? ধরুন হঠাৎ করে গাড়ি থেকে নেমে আপনার যদি মনে হয় একটা ধাবায় চা খাবো, বা যদি হঠাৎ করে না একদম আমি খাই, কিন্তু হ্যাঁ যদি চা গাড়িতে বসে হয়তো চা খেয়ে ঢাবা থেকে, কিন্তু হঠাৎ দেখি যদি আমি ওখানে 20 মিনিট রয়েছি, 3 জন চলে এলো, সঞ্জয় দা একটা সেলফি নেবো, আজকাল তো তাই হয়, আগে সেলফি থাকতো না, কিন্তু এখন সবাই সেলফি নিতে চায়। আমরা কেন ভাই, আমি কেউ নয় ভাই, আমি আপনাদের মতো সাধারণ মানুষ, আমার সেলফি নিয়ে আপনি কি করবেন? কিন্তু তারা নাই, আমি কোনো শপিং মলে গেলে ওখানে বলবে আমি সঞ্জয় দা একটু সেলফি নেবো। তো
এটা জানি না। এটা প্রত্যেক দিনের একটা ব্যাপার হয়ে গেছে, তাই না? এই জায়গা থেকে দাঁড়িয়ে অনেক মানুষ কিন্তু শর্মিষ্ঠা দেখবে একটা সেলফি দিতে গেলে তাদের ভুরু কুচকে যায়, তাদের অনেক রকম ব্যাপার থাকে, বাবা সেলফি না কেন কিসের জন্য, কিন্তু মাটির মানুষ একদম এবং সহজেই কিন্তু সকলের মধ্যে মিশে যাওয়ার যে ব্যাপারটা, ন্যাচারাল, মানে যেটাকে বলে না স্বাভাবিক মানুষের, সেই যে অস্বাভাবিক জিনিস যখন মানুষের চোখে পড়ে সেটার থেকে মানে স্বাভাবিক জিনিসটাকে বেশি ভালোবাসে মানুষ। আসলে সঞ্জয় দার মধ্যে সেই অনেস্টি যেটাকে বলে, পিউরিটি যেটা ভীষণ ভাবে রয়েছে বলেই এটাও আমরা শর্মিষ্ঠা বলতে পারি, বলতে দ্বিধা নেই। 2026-এ দাঁড়িয়ে আজকে একটি বিশেষ দিন, সঞ্জয় দার জন্মদিন, সেই উপলক্ষে বলি এই যে সঞ্জয় কাপুর বা সঞ্জয় দা যাই বলি না কেন, নামটা হয়তো আকাশ চুম্বি হয়ে গেছে, একদম আকাশের নাম পুরো একদম স্টার, কিন্তু সঞ্জয় দা একদম মাটির মানুষ, মানে পা দুটো মাটিতেই রেখেছে। সঞ্জয় দা, এটা মনে হয় না যে আপনার তো দেখুন নতুন করে পাওয়ার কিন্তু কিছু নেই, আপনি সব পেয়ে গেছেন? আমি সত্যি বা বারবার বলি, আমি যতটুকু মানে যতটা আমি উপযুক্ত ছিলাম না তার থেকে বেশি মাতাজি আমাকে দিয়েছে। সত্যি আমি তার উপযুক্ত হয়তো ছিলাম না, তার থেকে বেশি দিয়েছে মাতাজি আমাকে। কাজে আমি কোনোদিনই কোনো অভিযোগ জীবনে আমার করাটাই পাপ, আমি করিও না কোনোদিন, আর আশা করি করব না। আমার যেটুকুনি দিয়েছে, যা ডাল ভাত দিয়েছে, আমি তাতে খুবই সন্তুষ্ট এবং খুশি, এবং সেই খুশি সেই আনন্দ আমি আপনাদের কাছেও ছড়িয়ে এসেছি, যেটাকে একদমই তাই। আপনার মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে এরকম হয় না মানুষের, দেখবেন কিছু সবকিছু পাওয়া হয়ে গেলে না একটা অহংবোধ চলে আসে? না ভাই, আপনার মধ্যে সেই ব্যাপারটা সঞ্জয় দা মনে হয় একটু অন্যরকম। मेरी मम्मी बोलती थी झुके डाली को फल लगता है, যে শাখাটা একটু বেঁকা হয়, একটু নিচু হয়, তার সঙ্গে ফল থাকে, এটা বলে তো ইউ হ্যাভ টু স্টুপ টু কনকার। আপনি মাথা উঁচু, ঠিক আছে, সেটা আমি জানি না কারা করে কারা করে না, কারা জানি না, কিন্তু আমি জানি আমার মাথা নিচু করেই আমাকে জীবনে চলতে হবে। এটা আমার মায়ের শিক্ষা, এটা যে শিক্ষা আমি ছোটবেলা থেকে পেয়েছি। আর আরেকটা কথা বলে দিই, আপনারা হয়তো শুনে অবাক হবেন যে এই বয়সে এসেও মা আজ 12 বছর 13 বছর নেই আমার জীবনে নেই, মানে উনি গত হয়েছে, কিন্তু আজকেও মার প্রতি যে ভালোবাসা, মার প্রতি যে বিশ্বাস, মার একটা ভয়, সেটা এখনো আমার মধ্যে কাজ করে। আমি সেই কাজগুলো করি না আজকেও, যেটা মা অপছন্দ করত। বিশ্বাস করুন, আমি করি না। মানে মা অপছন্দ করতো রাত্রে তুমি যাবে না, রাত্রেবেলায় বাড়ি থেকে বেরোবে না অমুক টাইমের পর, আমি বেরোই না। মানে এখনো সেটা এখনো মানে মনে হয় যে না, মা রয়েছে কোনো একটা জায়গায়, মা কষ্ট পাবে। আমি যদি রাতে কোনো জায়গায় যাই, আমার মা কষ্ট পাবে। আমি যদি কোনো উল্টোপাল্টা কাজ করি, মা কোনো কাজ এমন করি যেটা মা অপছন্দ করতো, সেটা আমি করতে যাব না। এটা আমি এখনো মানি। সঞ্জয়দা, এইখানে একটা প্রশ্ন ভীষণ জানতে ইচ্ছে করছে, এই যে মাকে এত প্রাধান্য গুরুত্ব দেওয়া, আপনার সাকসেসের পেছনে বোধহয় এটাও একটা রহস্য রয়েছে। প্রচুর, মানে আর বলবেন না, মানে মাতাজির তো অবশ্যই রয়েছে, আমি বললাম না, একদমই প্রথমেই বললেন জগৎ জননী মা আর গর্ভধারিণী মা। মা আজীবন বলে গেছে। আমি সবসময় বলতাম তুমি বাকি বাচ্চাদের চিন্তা করো, আমার চিন্তা করো না কেন? তা মা একটাই কথা বলতো, বিশ্বাস করুন আমি মিথ্যে কথা বলবো না, বলো তোর চিন্তা মাতাজি করবে। এই কথা ছোটবেলা থেকে কিন্তু বলে এসছে মা, তোর চিন্তা মাতা। সত্যি মাতাজি আমার কমতি রাখেনি কোনোদিন। একদমই তাই। একটা সঞ্জয়দা, আরেকটা জিজ্ঞাসা ভীষণ আমার মনে পড়ছে, এই যে আজকের এই স্পেশাল ডেতে একটা মেমোরেবল কিছু ঘটনা, তোমরা এসে বলেছো একটা মেমোরেবল কিছু, এমন কিছু জীবনের মেমোরেবল হয়ে থাকে না, যেটা স্মরণীয় হয়ে থাকে আমাদের জীবনে, মানে ভোলা সম্ভব না, ওটাকে আর ভোলা যায় না। আমরা একটু জানবো আজকের এই বিশেষ দিনে। মানে আজকে এটা আমি আমার পেশার মধ্যে যেটা এক দুটো ঘটনা ঘটেছে সেটাই নিয়ে আমি বলতে চাই। কোনো আমি নিজের ঢাক বাজিয়ে কিন্তু আমি বলছি না, একদমই না। এমনি এত উদাহরণ আছে যে আমি বলে শেষ করতে পারবো না, আমাকে কয়েকদিন লেগে যাবে। কিন্তু একটা ছেলে মেয়ে আমার কাছে আসে
এবং বলে যে আমাদের 15 দিন পর বিয়ে, আমরা কার্ড ডিস্ট্রিবিউট করতে বেরিয়েছি, আমরা ভাবলাম সঞ্জয়দার কাছে এসে একদম। একটু জটক বিচার করিয়ে নিই। আচ্ছা, আর তাদের হাতে কার্ড, আমি কিন্তু জানি না, তাদের হাতে বিয়ের কার্ড তারা ডিস্ট্রিবিউট করে রবিবারের দিন দেশপ্রিপা চেম্বারে তারা এসছে। আচ্ছা, বলে আমাদের একটু ছক দেখে দেখুন না আমাদের বিয়েটা কেমন চলবে। আমি ছক দেখে তাদেরকে বললাম যে তোমাদের বিয়ে হবে না। ও বিয়ের কার্ড তাদের হাতে, অর্ধেক কার্ড ডিস্ট্রিবিউট হয়ে গেছে, ব্যাংকুয়েট সব, খাওয়া দাওয়া সব বুকিং হয়ে গেছে। সঞ্জয়দা বলছে যে বিয়ে হবে না। তারা হয়তো মনে মনে হাসতে হাসতে বেরিয়ে গেল, বিজেটা দিল, বেরিয়ে গেল। ও মা, 7 দিন পর সকাল 7:30টার সময় নিচের সিকিউরিটি আমাকে ইন্টারকমে ফোন করছে, সঞ্জয়দা একটা ছেলে আপনাকে খুঁজছে। কে ছেলে? বললো একটু কথা বলবে। হয়তো কি হয়েছে বলো? বললো দাদা আপনার কাছে এসেছিলাম 7 দিন আগে, আপনি এরকম বলেছিলেন যে বিয়েটা কেটে যাবে, সত্যি আমার বিয়েটা কেটে গেছে, আমি আপনার সঙ্গে এক্ষুনি দেখা করব। এই ঘটনা আমি জীবনে ভুলতে পারিনি, এক। আর দ্বিতীয় ঘটনা যেটা প্রায় 2.5-3 বছর আগে ঘটেছিল, একটা দিদি আসে আমার কাছে এবং বলে যে আমার ছোট বোন 28 বছর বয়স, বর্ধমানে তার বিয়ে হয়েছে, ছোট বাচ্চা আছে, আমরা পুরো ইন্ডিয়া ঘুরে এসেছি, ডক্টররা জবাব দিয়ে দিয়েছে, কি রোগ জানি না, আমি ঠিক মনে নেই। তা আমি দেখেও বলে দিলাম, স্যার আপনার বোন অসুস্থ, সে হাসপাতালে আছে, মানে কিছু মনে করবেন না, এখানে আমার কিছু করণীয় নেই। আমার সত্যি আমি বলে দিলাম, আমি সত্যি বলে কিছু করণীয় নেই। সে দিদি জেদ ধরে নিল যে না আপনার কিছু করতেই হবে, আমরা প্রচন্ড আশা নিয়ে এসেছি। স্যার বিশ্বাস করুন, আমি এটা গল্প শেষ হয়ে গেছে, শেষ হতে চলেছে, আমার কিচ্ছু এখানে করার নেই। আপনিও জানেন যেখানে ভারতবর্ষের সব ডাক্তার বলে দিয়েছে আমি কে ভাই, আমি কে হই। বলে না আপনি একটা কিছু করুন। আচ্ছা ঠিক আছে, আমি শনিবার, হ্যাঁ আমি আজকে শনিবার, আমি একটা কিছু করব, ঠিক আছে, এবং কালকে আপনাদের বাড়িতে আমি পাঠাবো জিনিসটা। বলে ঠিক আছে সঞ্জয়দা। যাই হোক, আজকে 2.5-3 বছর হয়ে গেল, মেয়েটা রীতিমতো সংসার করছে বর্ধমানে স্বামীর সঙ্গে, বাচ্চার সঙ্গে। এখন ঠাকুরের আশীর্বাদে, জানি না, সবই মাতাজির ইচ্ছে, মেরা কোই কারামাত নেই, লেকিন একটা অদ্ভুত ব্যাপার এটা আমার জীবনে মানে ঘটেছে, যে যেখানে এটা সত্যি ঘটনা, যেখানে ডাক্তাররা জবাব দিয়ে না না, আমি ডাক্তারদের নমস্কার করি ভাই, ডাক্তারদের আগে কেউ নেই, কিন্তু যেটা ঘটেছে আমি সেটা আপনাদেরকে শোনালাম। আমি আমার ঢাক বাজানোর জন্য একবারও বলিনি, আমার 1000টা গল্প আছে এরকম, মানে সত্যি গল্প, কিন্তু আমি জাস্ট এই দুটো গল্প কিন্তু আমি ভুলতে পারি, মানে ভেরি স্পেশাল। আবার যদি সেই শুরু থেকে অনুষ্ঠানটাকে শুরু করতে হয়, তাহলে বলতে হবে সঞ্জয়দা একটা কথা বলেছিলেন শুরুতে, যে আমি যখন জিজ্ঞেস করেছিলাম সঠিক গণনা কি করে করেন, তখন গড গিফটেড, এটাকেই গড গিফটেড। কারণ মানে এই ঘটনার পর আর বোধহয় কোনো যুক্তি তর্ক কোনো কিছুই খাটবে না, যেখানে জীবনটা শেষ হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, সেখান থেকে আবার নতুন করে জীবন, নতুন করে সংসার, সন্তান সবকিছু নিয়ে, তাহলে সেই মানুষ সবাই কেন সঞ্জয়দা করবে না, তাই না? আসলে এরকম গল্প অনেক আছে, এরকম গল্প শর্মিষ্ঠা রয়েছে, যেটা হবে যে সারাদিনও আমরা বোধহয় শেষ করতে পারবো না, সঞ্জয়দার এত গল্প রয়েছে। কিন্তু শর্মিষ্ঠা, আনন্দের কিছু দুঃখের একটা জিনিস কিন্তু আমাদের ভুল হচ্ছে, কি বলতো, আজকে এই বিশেষ দিনটাকে তো আরো একটু সেলিব্রেট করতে হবে, সামনে এত সুন্দর একটা অপেক্ষায় রয়েছে, মানে এরা প্ল্যান করে রেখেছে যে সঞ্জয়দাকে আজকে একদম শিশু বানিয়েই ছাড়বে তারা। সঞ্জয়দা আমাদের ভীষণ কাছের মানুষ এবং তার কাছে সমস্ত আবদার চলে, কারণ সেই প্রশ্রয়টুকু আমরা পাই। তাই আজকের এই বিশেষ দিনটাকে তো আমরা সেলিব্রেট করব। শর্মিষ্ঠা, এত সুন্দর কেকটা, কিন্তু কেকটাকে একটু ভালো করে দেখাতে হবে, আর একটু জুম করে সুন্দর, অপূর্ব কালারটা দেখেছো কি সুন্দর, দারুণ। একটা ছোট্ট প্রশ্ন, আপনার ফেভারিট কালার? মাই ফেভারিট কালার গেরুয়া এন্ড কালো। কালোটার সাথে আমি একমত, আমি ভীষণ পছন্দ করি কালো, তবে সঞ্জয়দাকে সব কালারই ভালো লাগে। আমি চেম্বারে কিন্তু গেরুয়া পরি কিন্তু রোজ, কিন্তু আমি টিভি পর্দায় সবসময় আমি নতুন জামা এই কারণে পরি, কেননা নতুনত্ব, আর সেই নতুনত্বটাকে একদম সেলিব্রেট করার জন্য 25 বছর ধরে এই যে লং জার্নি, এবং 2026-এ দাঁড়িয়ে আজকে একটি বিশেষ দিন, 4 জানুয়ারি, আমরা রয়েছি সঞ্জয়দার বার্থডে সেলিব্রেশনে, আড্ডায়, দারুণ জমজমাটি একটা অনুষ্ঠান। এবার কি করতে হবে? বছর সবচেয়ে বড় কথা, একদম সঞ্জয়দার নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার, এবং তার সাথে হ্যাপি নিউ ইয়ার, তার সঙ্গে হ্যাপি বার্থডে।
সঞ্জয় দা। তাহলে আর কেন অপেক্ষা, একদম চলো, আমরা তাহলে কেক সেলিব্রেট কাটিং করি, একদম মোমবাতি একদম প্রজ্বলন করি, জ্বালিয়ে ওরে দিই, বাবা, একদম চিন্তা জ্বালিয়ে করুন। একদম। কেক কেটে আমরা আজকে সেলিব্রেটটাকে একদম এগিয়ে তাই। নিয়ে যাই। একদম। অবশ্যই 2026 সকলের ভালো কাটুক। এবার আমাকে মানে ফু দিতে হবে হ্যাঁ, একদম মোমবাতিকে। জোরে একটা ফু দিতে হবে এবং তার সাথে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আপনাদের সকলের তরফ থেকে আমরা পৌঁছে দিচ্ছি সঞ্জয়দার কাছে, কারণ আজকের এই বিশেষ দিনটি আমরা সেলিব্রেট করলাম ঠিক একদম। এইভাবে। অপূর্ব তো কি করতে হবে এবার আপনারা একদম, বলুন। একদম এবার একটুখানি আমাদের হ্যাঁ একদম আমরা চলে এসেছি সেই সুন্দর একটা মুহূর্ত যেখানে আমরা সেলিব্রেট করছি সঞ্জয় কাপুরের বার্থডে। আর একদম মানে হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday, সঞ্জয় দা, খুব ভালো থাকবেন। ভালো রাখুন। একদম। জয় মাতা থ্যাংক দি। ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেশি মিষ্টি খাওয়া উচিত নয়, শরীরটা ফিগার খারাপ হয়ে যাবে। এই যে, একটু আপনি থ্যাংক ইউ। এটা বাবু তুমি, থ্যাংক ইউ। আর তারপর তো সবাই একদম চ্যানেলে খেয়ে নেবে। সবাই আমরা মুখিয়ে রয়েছি। একটু তাহলে আমিও খেয়ে নিই। একদম নিশ্চয়ই। দেখো আমরা একটু এই সুন্দর এই মুহূর্তটাকে একদম আমরা তুমিও। থ্যাংক ইউ শর্মিষ্ঠা, আমরা ক্যামেরা বন্দিত করে রাখলাম। একদম। আর বলে রাখি সঞ্জয়দার কেকটা কেমন লাগলো জানি না, আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে। খুবই ভালো, খুবই ভালো তো। সব থেকে ভালো মিষ্টিটা কম। এক্স্যাক্টলি। তাহলে আমরা দেখতে দেখতে একটা সুন্দর এপিসোড, সুন্দর একটা পর্ব, কিন্তু একটু মন খারাপ রয়েছে যে আরো অনেক কিছু জানার ইচ্ছে ছিল সঞ্জয়দা, কিন্তু আসলে আমরা তো সময়ের বাঁধনে আবদ্ধ, তাই আমাদের এইভাবেই সঞ্জয়দাকে আরেকবার আমরা আমাদের তরফ থেকে জানাই, আমাদের টোটাল গ্লোব টিভির পক্ষ থেকে জানাই হ্যাপি বার্থডে। Thank you, হ্যাপি thank বার্থডে। you, এবং thank you. তার সাথে আর একটা জিনিস মিস হচ্ছে, আমাদের গল্প আড্ডা হলো তো, গান ভজন হবে না? এবার আমরা যে ভজন ভজনের জন্য প্রচুর মানুষ অপেক্ষা করে থাকেন যে গান একদম। শুনবো, ভজন শুনবো। আমরা আজকের দিনে ভজন শুনবো না, সেটা তো একদম। হতেই পারে না। ঠিক আছে, ভজনও নতুন আমি করে এসেছি। একদম। হয়তো গলাটা আপনি জানেন সঞ্জয়দার ভাঙা গলা, কিন্তু সঞ্জয় দা সঞ্জয়দার যেটা ভজন করবে যেটা সেটাই করে marvelous। সেটা একটু মন থেকেই করে। ঠিক। তো আজকের ভজনটা আরম্ভ করি। माता रानी तू बड़ी मेहरबान है, बड़ी मेहरबान है माता रानी। ओ माता रानी तू बड़ी दयावान है, बड़ी दयावान है माता रानी। दर बुलाए संजय को देखे, वो मान है रुमैया, वो मान है माता रानी। ओ माता रानी तू बड़ी मेहरबान है, बड़ी मेहरबान है माता रानी। जब भी दुखों का साया छाए, जब भी दुखों का साया छाए, माँ अपने आंचल फैलाए। माँ जब भी दुखों का साया छाए, माँ अपने आंचल फैलाए। हर मोड़ पे देती अरमान है माता रानी
के चरणों में जो कोई जाए, माँ के चरणों में जो कोई जाए, उसकी किस्मत जगमग हो जाए। माँ के चरणों में जो कोई जाए, उसकी किस्मत जगमग हो जाए। संजय मांगे शक्ति का वरदान है, माता रानी तू बड़ी मेहरबान है, बड़ी दयावान है। माता रानी तू बड़ी मेहरबान है, बड़ी। तेरी कृपा अंधेरों को काटे, तेरी कृपा अंधेरों को काटे। तेरा प्यार बरसों तक निभाए, तेरी कृपा अंधेरों को काटे। तेरा प्यार बरसों तक निभाए। सच्ची भक्ति की उसकी ध्यान है। माता रानी तू बड़ी मेहरबान है, बड़ी मेहरबान है। माता रानी तू बड़ी मेहरबान है। दर बुलाए संजय को रखे वो मान है, मैया वो मान है। माता रानी ओ माता रानी तू बड़ी मेहरबान है, बड़ी मेहरबान है। माता रानी माता रानी।